অন্নপূর্ণা যোজনার পরিবারের তথ্য সংগ্রহের ফর্ম, টোটাল 12 পাতার একটা ফর্ম প্রকাশিত হয়েছে। এই 12 পাতার ফর্ম কিভাবে আপনারা ফিল আপ করবেন তার প্রতিটা অপশন সঠিকভাবে ফিল আপ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো। প্রতিটা অপশন স্টেপ বাই স্টেপ কিভাবে ফিল আপ করবেন, এবং ওয়েবসাইটে প্রকাশিত করা হয়েছে। সোশ্যাল সিকিউরিটির যে অন্নপূর্ণা যোজনার পোর্টাল আছে, সেই পোর্টালে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশিত করা হয়েছে ইংলিশ এবং বাংলায় দুটি ভার্সনে। অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র, টিক, চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। বিভাগ বা ক্ষেত্র আছে, ফর্মটা 3টে স্টেপে বিভক্ত করা হয়েছে। এটা আপনাকে সর্বপ্রথম দেখে নিতে হবে। প্রথম হচ্ছে বিভাগ এবং ক্ষেত্র, দ্বিতীয় স্টেপে এখানে আছে বিকল্প ইনপুট, এবং তারপরে দেখুন আছে নির্দেশনা। তাহলে এখানে পরিষ্কার বলা আছে আপনাদের বিভাগ বা ক্ষেত্র যেটা আছে এটা প্রতিটি বিভাগকে আপনাকে ফিল আপ করা বাধ্যতামূলক, অর্থাৎ প্রত্যেকটি বিভাগ আপনাকে ফিল আপ করতে হবে। যেমন এখানে 1, 2 যেভাবে আছে, এই প্রতিটি বিভাগ আপনাকে ফিল আপ করতে হবে। যদি আপনারা কোনো বিভাগ না ফিল আপ করে থেকে থাকেন তাহলে আপনাদের ফর্মটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। সেজন্য আপনারা সঠিক নিয়মে ফর্মটা ফিল আপ করবেন। আমি আপনাদের সঠিকভাবে দেখাচ্ছি। প্রথমে দেখুন বলা আছে 1 নম্বরে পরিবারের প্রধানের নাম। এখান থেকে প্রথম বিভাগে বলা আছে পরিবারের প্রধানের নাম। এই পরিবারের প্রধানের নামটা আপনাদেরকে এখানে বিকল্পের জায়গাতে লিখতে হবে। বিকল্পে দেখুন এর সোজা যেটা আছে পুরো নাম লিখুন, এখানে আপনাকে পরিবারের প্রধানের নামটা লিখে দিতে হবে। সেই নামটা আপনাদের আধার কার্ড অনুযায়ী লিখতে হবে, অর্থাৎ আপনাদের পরিবারে যিনি প্রধান আছেন তার নামটা আধার কার্ড অনুযায়ী এখানটাতে আপনারা লিখে দেবেন। 2 নম্বরে বলা আছে জন্ম তারিখ। এখান থেকে জন্ম তারিখটা লিখতে হবে, দিন, মাস এবং বছর হিসাবে জন্ম তারিখটা আপনারা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন 3 নম্বর বলা আছে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ পরিবারের প্রধান যদি পুরুষ হয়ে থাকে তাহলে এখানে টিক দিবেন, যদি মহিলা হয়ে থাকে তাহলে মহিলাতে টিক দিবেন। 4 নম্বর বলা আছে দেখুন পরিবারের প্রধানের আধার নাম্বার, অর্থাৎ যিনি পরিবারের প্রধান তার আধার নাম্বারটা এই জায়গাটাতে লিখে দেবেন। বিকল্প বা ইনপুটের যে অপশনটা আছে এখানে আধার নাম্বারটা লিখে দেবেন পরিবারের প্রধানের। 5 নম্বর বলা আছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, অর্থাৎ ওই পরিবারের যদি ডিজিটাল রেশন কার্ড থাকে এবং তার যদি আইডি থেকে থাকে তাহলে এখানটায় লিখবেন, যদি না থেকে থাকে তাহলে এটা লেখার দরকার নেই। 6 নম্বর বলা আছে দেখুন পরিবারের সদস্য সংখ্যা, অর্থাৎ যে পরিবারের ফর্মটা আপনি ফিল আপ করছেন সেই পরিবারের সদস্য সংখ্যা, কতজন সদস্য সেটা এখান থেকে লিখে দিতে হবে। শুধুমাত্র সংখ্যায় লিখলে হবে, এখানে দেখুন বলা আছে সংখ্যায় লিখতে হবে। যদি 5 জন মেম্বার হয় তাহলে এখানে আপনি 5 লিখবেন, 5টা শুধু সংখ্যায় লিখতে হবে, কথায় লিখলে হবে না। 7 নম্বরে বলা আছে দেখুন ঠিকানা। এখান থেকে আপনাকে ঠিকানাটা লিখতে হবে, অর্থাৎ যে পরিবারের তথ্য আপনি ফিল আপ করছেন সেই পরিবারের ঠিকানাটা এই অংশটায় আপনি লিখবেন, স্থায়ী ঠিকানা লিখবেন। সেই স্থায়ী ঠিকানাটা এখানটা লিখবেন, যেমন ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার, এইভাবে ফুল ঠিকানাটা আপনারা লিখে দেবেন। এরপর দেখুন বলা আছে 8 নম্বরে যোগাযোগ নাম্বার, অর্থাৎ এখানে একটা মোবাইল নাম্বার লিখতে হবে। এই জায়গাটায় মোবাইল নাম্বার লিখে দেবেন, বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বারের সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ যিনি পরিবারের প্রধান যার ডিটেলসটা দিয়েছেন তার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা সংযুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এরপর দেখুন 9 নম্বর অপশন বলা আছে। 9 নম্বরে কি বলা আছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, অর্থাৎ পরিবারের সমস্ত সদস্যের এই সমস্ত ডিটেলসগুলো আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে দেখুন বলা আছে পরিবারের প্রধান, এখানে পরিবারের যিনি প্রধান তার নামটা এখানে আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন বলা আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে কিনা। যদি পরিবারের প্রধান অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করে থাকেন তাহলে এখানে এই হাতে টিক দিবেন, অর্থাৎ যিনি পরিবারের প্রধান তিনি যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে চাইছেন তাহলে এখানে এই হায়ের জায়গায় টিক দিয়ে দিবেন। যদি পরিবারের প্রধান আবেদন না করতে চায় বা তিনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করবেন না, সেক্ষেত্রে এই জায়গাটা ফাঁকা থাকবেন, তাদের হাতে টিক দেওয়ার দরকার নেই। এখানে বলা আছে দেখুন বয়স 5 বছরের কম হলে আধার এনে চিহ্নিত করুন, অর্থাৎ কোনো সদস্য যদি 5 বছরের কম বয়স হয় তাহলে এখানে আধার এনে চিহ্নিত করে দিতে হবে।
তাহলে পরিবারের প্রধানের নাম লিখলেন, যদি সে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করে তাহলে এখানে টিক দিবেন। এরপরে এক এক করে সমস্ত সদস্যদের ডিটেলসটা দিতে হবে। প্রথমে দেখুন সদস্য 1, অর্থাৎ ওই পরিবারের একজন সদস্যের ডিটেলস প্রথমে দিবেন। এখানে তার নামটা লিখবেন, তার জন্ম তারিখ লিখবেন এবং সেটা স্ত্রী পুরুষ এটা লিখে দেবেন, অর্থাৎ লিঙ্গটা লিখে দেবেন। এবং পরিবারের প্রধানের সাথে সম্পর্ক, এখানে তার সম্পর্কটা লিখবেন। এখানে ধরুন পরিবারের প্রধান যিনি আছে তার সাথে এই সদস্য 1-এর যে সম্পর্ক, সেই সম্পর্কটা এখানটাতে আপনাকে লিখতে হবে। এরপরে আধার নাম্বার, অর্থাৎ ওই সদস্য 1-এর আধার নাম্বার, অর্থাৎ ওই পরিবারের প্রথম ব্যক্তি যার ডিটেলসটা আপনি দিলেন তার আধার নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপরে দেখুন এই সদস্য 1-এর যে ডিটেলসটা দিলেন সেই ব্যক্তি বা যিনি যদি মহিলা হয়ে থাকে, সেই মহিলা যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেন তাহলে এখানে ইয়েস হাতে টিক দিবেন। যদি এই সদস্য 1 যদি আবেদন না করে থাকে তাহলে এটা ফাঁকা রেখে দেবেন। এরপরে দেখুন সদস্য 2, সেম একইভাবে সদস্য 1টা যেভাবে ফিল আপ করলেন 2টাও ফিল আপ করবেন। যদি সেই পরিবারের প্রধান ছাড়া যদি দুজন মেম্বার হয়ে থাকে তাহলে তার দ্বিতীয় ব্যক্তির নাম, জন্ম তারিখ এবং লিঙ্গ, এবং এখান থেকে প্রধানের সাথে সম্পর্ক এবং আধার নাম্বার। এবং এই দ্বিতীয় সদস্য যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করে থাকে তাহলে এটা টিক দিবেন, যদি না করে থাকে তাহলে এখানটা ফাঁকা রেখে দেবেন। এইভাবে আপনারা সদস্য 1, 2 করে আপনারা টোটাল এই ফর্মে 5টা সদস্যকে আপনারা ফিল আপ করতে পারেন, অর্থাৎ আপনার পরিবারের প্রধানের সাথে আরো 5 জনের ডিটেলস আপনারা এখানে দিতে পারবেন একটা ফর্মের মাধ্যমে। সেম একইভাবে আপনারা 3, 4 এইভাবে ফিল আপ করবেন, এবং যদি অন্নপূর্ণা যোজনার আবেদন করে তাহলে এখানে টিক দিবেন, না যদি করে থাকে তাহলে এখানে ফাঁকা রেখে দেবেন। আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে, এই জায়গাটা একটু পরিষ্কারভাবে আপনারা করবেন। এরপরে দেখুন বলা আছে 10 নম্বরে কি বলা আছে, 10 নম্বরে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা এখানে আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনি যে পরিবারের ডিটেলসটা উপরে দিলেন, পরিবারের প্রধান এবং আরো অন্যান্য ব্যক্তির সদস্যদের যে ডিটেলস দিলেন তাদের সচল একটা ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। এখানে প্রথমে দেখুন বলা আছে HOF, অর্থাৎ যিনি প্রধান তার ব্যাংকের নাম, অ্যাকাউন্টের নাম্বার এবং IFSC কোডটা আপনাকে লিখতে হবে। এটা হচ্ছে পরিবারের যিনি প্রধান তার ডিটেলসটা দিলেন। এখানে কি বলা আছে দেখুন, ডিবিডি ক্রেডিটের জন্য আধার লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন, অর্থাৎ যে ব্যাংকে ডিবিডি ইনেবল করা আছে সেই ব্যাংক দেওয়ার চেষ্টা করবেন। এরপরে দেখুন সদস্য 1, অর্থাৎ আপনি উপরে যে সদস্য 1-এ যে ব্যক্তির ডিটেলসটা দিয়েছিলেন সেই ব্যক্তি কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেটা লিখবেন, এবং এখানে অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড। সেম একইভাবে সদস্য 2 যে ডিটেলসটা দিলেন তার ব্যাংক ডিটেলসটা দিবেন, সদস্য 3 তার ব্যাংক ডিটেলস এখানে দিবেন। এইভাবে আপনারা যতজন সদস্যের ডিটেলস আপনারা ফিল আপ করবেন ততজন সদস্যের ডিটেলস আপনারা ব্যাংকের ডিটেলসটা এখানে সেম একইভাবে ফিল করে নেবেন। এরপর দেখুন 11 নম্বরে বলা আছে এপিক, HOF এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ভোটার তালিকার অংশ নম্বর সহ, অর্থাৎ যিনি প্রধান এবং আরো বাকি প্রাপ্তবয়স্ক যে সমস্ত সদস্য আছে তাদের ভোটার কার্ড নাম্বার লিখতে হবে, এবং বিধানসভা এবং অংশ নাম্বার সহ, যেটা ভোটার তালিকায় আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদের এখান থেকে ভোটার তালিকাটা সাথে রাখতে হবে। প্রথমে দেখুন বলা আছে HOF এপিক নাম্বার, এখানে যিনি পরিবারের প্রধান বা কর্তা তার ভোটার কার্ড নাম্বারটা এখানে লিখে দিবেন, এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার, অর্থাৎ এই পরিবারের যিনি প্রধান তার বিধানসভা ক্ষেত্রের নামটা লিখবেন, এবং কোন বিধানসভা সেটা লেখার পর লিখবেন অংশ নাম্বার, অর্থাৎ যে ভোটার লিস্টে যে পার্ট নাম্বার সেই পার্ট নাম্বারটা এখানে লিখে দেবেন, এটা পরিবারের প্রধানের। এরপরে সদস্য 1, অর্থাৎ 1 নম্বর সদস্য যাকে নাম লিখেছিলেন তার ভোটার কার্ড নাম্বারটা লিখবেন, তার বিধানসভা ক্ষেত্রের নাম এবং তার অংশ নাম্বার। সেম একইভাবে সদস্য 2, সদস্য 3 আপনারা এই ডিটেলসটা ফিল আপ করবেন, এখানে এপিক নাম্বার এবং বিধানসভা ক্ষেত্রের নাম এবং অংশ নাম্বার লিখে দেবেন। 12 নম্বর বলা আছে দেখুন বিভাগ, এখান থেকে আপনাকে বিভাগটা চয়েস করতে হবে। এখান থেকে বিভাগ বলা আছে, প্রথমে দেখুন বলা আছে অসংরক্ষিত বা UR, অর্থাৎ যে সমস্ত পরিবার জেনারেল পরিবার তারা এখান থেকে এটা টিক দিবেন, বাকি অংশটা আপনারা ফাঁকা রেখে দেবেন যদি আপনারা জেনারেল কাস্টের হয়ে থাকেন। আপনারা যদি EWS হয়ে থাকেন তাহলে এখানে এই অপশনটাই টিক দিবেন, SC হয়ে থাকলে এখানে দিবেন, ST হয়ে থাকলে ST টিক দিবেন, এবং OBC থাকলে OBC তে দিবেন। এছাড়াও বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী যদি হয়ে থাকেন তাহলে এটা দিবেন। অর্থাৎ আপনারা এখান থেকে আপনাদের পরিবার যে বিভাগের অন্তর্গত সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন।
বা এখান থেকে টিক দিয়ে দেবেন। প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত, আর্থিকভাবে দুর্বল শ্রেণী, ইডাব্লিউএস, অর্থাৎ আপনারা যদি এখানে ইডাব্লিউএস সিলেক্ট করেন বা আপনারা যদি ওবিসি বা এসসি এসটি সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনাদেরকে শংসাপত্র দেখাতে হবে। ইডাব্লিউএস হলে ইডাব্লিউএস সার্টিফিকেট দেখাতে হবে এবং ওবিসি এসসি এসটি হলে সেই তার শংসাপত্র বা সার্টিফিকেট আপনাদেরকে দিতে হবে। এরপর দেখুন আছে, এতক্ষণ আপনাদের ক মানে বিভাগ, ক বিভাগের মধ্যে এই সমস্ত অপশনগুলো আপনাদের গেল, অর্থাৎ ক বিভাগের মধ্যে 12টি ক্ষেত্র ছিল, সেই 12টি ক্ষেত্রের ডিটেলস এখানে আপনারা ফিল আপ করলেন। এরপরে আপনাদের খ বিভাগে ফিল আপ করতে হবে। খতে দেখুন বলা আছে রেশন কার্ড এবং খাদ্য ভর্তুকি, সঠিক হলে সেটা টিক দিবেন, আর যেটা আপনার দরকার নেই সেটা টিক দেওয়ার দরকার নেই। তো খ বিভাগে আপনাদের প্রথমে কি আছে, 1 নম্বরে বলা আছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে। আপনার যদি বা আপনাদের ফ্যামিলির যদি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তাহলে এখানে হাতে টিক দিবেন, যদি ডিজিটাল রেশন কার্ড না থেকে থাকে তাহলে এখানে নাতে টিক দিয়ে দিবেন। 2 নম্বরে বলা আছে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন, অর্থাৎ এখানে যদি 1 নম্বরটা যদি আপনাদের হ্যাঁ হয়ে থাকে, ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে, তাহলে আপনাদের কি ধরনের কার্ড আছে সেটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। AOI থাকলে এটা সিলেক্ট করবেন, PHH থাকলে এটা টিক দিবেন, SPHH, RKSY 1, RKSY 2 এবং ভর্তুকিহীন যে সেটা এখান থেকে আপনারা টিক দিয়ে দিবেন। এবং 3 নম্বরে দেখুন বলা আছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলেছে কিনা, অর্থাৎ যে পরিবারটা আপনারা ফর্ম ফিল আপ করছেন সেই পরিবার মাসিক রেশন তুলে, অর্থাৎ প্রতি মাসে যদি রেশন তুলে তাহলে হ্যাঁ করবেন, যদি না তুলে তাহলে না করে দেবেন। এরপরে খ বিভাগটা আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে গ বিভাগে আপনাকে যেতে হবে। গ বিভাগে কি আছে, সম্পদ, অর্থাৎ সম্পদের ডিটেলস আপনাকে এখানে ফিল আপ করতে হবে। প্রথমে দেখুন আছে বাড়ির ধরন, 1 নম্বরে বলেছে বাড়ির ধরন, আপনার বাড়ি কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, অর্থাৎ আপনার বাড়ির যদি 3 বা তার বেশি পাকা ঘর থাকে বা পাকা রুম থাকে তাহলে এটা হ্যাঁ করবেন, না হলে এটা না করে দেবেন, যেটা হবে সেটা আপনারা টিক দিবেন। 2 নম্বরে বলেছে পারিবারিক জমির মালিকানা, অর্থাৎ আপনাদের পরিবারের জমির মালিকানা যদি থেকে থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে না করবেন। এখানে দেখুন রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি, ROR, হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ড কপি, অর্থাৎ আপনাদের যদি পরিবারের জমির মালিকানা কারো থেকে থাকে তাহলে হ্যাঁ হবে এখান থেকে। হ্যাঁ হলে সেই আপনাদের ডকুমেন্টস হিসেবে আপনাদের মিউটেশন কপি বা আপনাদের শেষ যে রেকর্ড কপি সেই রেকর্ড কপি আপনাদেরকে দিতে হবে। যদি না হয়ে থাকে তাহলে এটা আপনার কিছু দেওয়ার দরকার নেই, যদি আপনাদের জমির মালিকানা না থেকে থাকে তাহলে এই সমস্ত ডকুমেন্টস আপনার লাগছে না। 3 নম্বরে বলা আছে দেখুন পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ শতকে, অর্থাৎ আপনাদের যে ফর্মটা ফিল আপ করছেন সেই পরিবারের টোটাল কত শতক জমি আছে, সকল সদস্য মিলে যত শতক জমি আছে তার পরিমাণটা এখানটা লিখতে হবে শতকে। এবং রেজিস্ট্রেশন নথি এবং সর্বশেষ ROR জমির নথি, অর্থাৎ আপনাদেরকে রেজিস্ট্রেশন নথি বা রেকর্ড বা পর্চাটা লাগবে, পরিমাণটা এখানে লিখে দেবেন। 4 নম্বর বলা আছে যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, এখানে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। আর যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, যদি এখানে হ্যাঁ হয়ে থাকে তাহলে গাড়ির সংখ্যা উল্লেখ করবেন কতগুলি আছে, আর যদি সেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখতে হবে। তো অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি বলতে কি বোঝায়, গাড়ি যেমন জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় তার মডেলটা এখানে আপনাকে লিখে দিতে হবে। এরপরে 5 নম্বর বলা আছে পারিবারিক ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, অর্থাৎ ওই পরিবারে যে সমস্ত সদস্য আছে তাদের যদি কোনো স্বাস্থ্য বীমা থেকে থাকে তাহলে হাঁতে দিতে হবে। সেক্ষেত্রে সরকারি বা বেসরকারি যে কোনো বীমা থাকলে হাঁ করবেন, না হলে এটা নো করবেন বা না করে দেবেন। যদি থেকে থাকে তাহলে আপনাকে এখানে তার ডিটেলসটা দিতে হবে। যদি যিনি ফ্যামিলি হেড তার যদি বীমা থেকে থাকে তাহলে এখানে আপনাকে সরকারি হলে সরকারি টিক দিতে হবে, বেসরকারি হলে বেসরকারি দিবেন, এবং বীমা কত টাকার বীমা আছে সেটা লিখতে হবে, এবং প্রিমিয়ামের বিবরণ অর্থাৎ কি ধরনের বীমা আছে সেটা এখানে লিখে দিতে হবে। সেম একইভাবে সদস্য 1-এ যদি বীমা থেকে থাকে তার ডিটেলসটা এখানে লিখবেন, সদস্য 2 থেকে থাকলে তার ডিটেলসটা এখানে লিখবেন। এইভাবে আপনারা বীমা, স্বাস্থ্য বীমা ডিটেলসটা লিখে দেবেন। এরপর দেখুন আছে বিভাগটা আবার চেঞ্জ হচ্ছে, ঘ। ঘ বিভাগে কি আছে, আয় বা পেশা, এখানে আয় বা পেশার ডিটেলস আপনাকে দিতে হবে। প্রথমে বলা আছে কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, অর্থাৎ ওই পরিবারের কোন সদস্য ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স
দিয়ে থাকে সেক্ষেত্রে যদি দিয়ে থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না দিয়ে থাকলে তাহলে এখানে নাতে টিক দেবেন। এরপরে 2 নম্বরে বলা আছে পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে, ওই পরিবারে যদি সদস্যদের প্যান কার্ড থেকে থাকে তাহলে তার ডিটেলসটা দিতে হবে, যদি থেকে থাকে হ্যাঁ করবেন, যদি না থেকে থাকে তাহলে এই জায়গাটা ফাঁকা রেখে দেবেন। যদি থেকে থাকে হ্যাঁ করলেন, হ্যাঁ করার পর এখানে যিনি হেড তার নাম দিবেন, তার প্যান কার্ড নাম্বার দিবেন, সদস্য 1 এর নাম লিখবেন, সদস্য 1 এর প্যান কার্ড নাম্বার লিখবেন, এইভাবে প্রতিটি সদস্যের নাম লিখবেন এবং প্যান কার্ড নাম্বার লিখবেন। এখান থেকে আপনাদের প্যান কার্ড অনুযায়ী নামটা লিখে দেবেন। যদি না হয়ে থাকে, অর্থাৎ কারো যদি প্যান কার্ড না থেকে থাকে তাহলে এখানে নাতে টিক দিয়ে দেবেন। এরপর দেখুন 3 নম্বর আছে কর্মসংস্থানের ধরন, অর্থাৎ কি ধরনের কাজ করে বা জীবিকা তার ডিটেলস এখানে আপনাকে দিতে হবে। সবচেয়ে উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিন, যদি থাকে প্রয়োজনীয় নথি বা স্বঘোষণা জমা দিন। পরিবারের যিনি প্রধান সে যদি সরকারি ক্ষেত্রে কাজ করে থাকে সেক্ষেত্রে এখানে এই অপশনটা টিক দিবেন, বেসরকারি ক্ষেত্রে হলে আপনি দ্বিতীয় অপশনটা টিক দিবেন, এবং যদি আপনাদের কোনো আংশিক কর্মরত বা পার্ট টাইম কাজ করে এখানে টিক দিবেন। কারিগরি, শিল্পী, কৃষক ইত্যাদি হলে এটাই টিক দিবেন। পরিযায়ী শ্রমিক হলে এখানে টিক দিবেন। বেকার হলে বেকারে টিক দিবেন। এছাড়াও অন্যান্য যদি জীবিকা থেকে থাকে তাহলে এখানে টিক দিবেন। যেটা আপনাদের হবে সেটা টিক দিবেন। পরিবারের প্রধান যে ধরনের কাজ করে সেটা এখানে সিলেক্ট করবেন। সদস্য 1 যে ধরনের কাজ করে সেটা সিলেক্ট করবেন। যদি কোনো কাজ না করে থাকে তাহলে বেকার হলে বেকারে টিক দিবেন। সদস্য 2 সেম একইভাবে এটা ফিল আপ করবেন। এইভাবে আপনারা যতজন সদস্যের ডিটেলস দিবেন তার কর্মসংস্থানের ডিটেলসটা এখান থেকে আপনারা টিক দিয়ে দেবেন। এরপরে দেখুন 4 নম্বর হচ্ছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, অর্থাৎ ওই পরিবারে যে সমস্ত প্রাপ্তবয়স্ক আছে তাদের শিক্ষিত অশিক্ষিত তার সংখ্যাটা লিখতে হবে। ওই পরিবারে যতজন শিক্ষিত আছে তার সংখ্যাটা এখানে লিখে দেবেন, আর যতজন অশিক্ষিত তার সংখ্যাটা এখানে লিখে দেবেন। পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। এখানে পরিবারের যিনি প্রধান তার সে যদি শিক্ষিত হয়ে থাকে এখানে টিক দিবেন, অশিক্ষিত হলে অশিক্ষিত টিক দিবেন, এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, যদি শিক্ষিত হয়ে থাকে তাহলে কতদূর পড়াশোনা করেছে বা কত শিক্ষাগত যোগ্যতা সেটা লিখতে হবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন, সেটা এখান থেকে লিখে দিবেন। সেম সদস্য 1 এরও একইভাবে করবেন, সেভাবে প্রতিটা সদস্যদের সেম একইভাবে ফিল করে নেবেন। 5 নম্বরে বলা আছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক, তাহলে এখানে হ্যাঁ করবেন, যদি না হয়ে থাকলে না করবেন। প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন, না হলে স্বঘোষণাপত্র দিন। যিনি এই পদে রয়েছেন তার সদস্য সংখ্যা, অর্থাৎ এই ধরনের যদি কোনো পদ থেকে থাকে তাহলে হ্যাঁ করবেন, না হলে না করে দেবেন। 6 নম্বরে বলেছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, ওই পরিবারের কোনো সদস্য যদি সরকারি পেনশন পায় তাহলে হ্যাঁ করবেন, না হলে এটা না করবেন। যদি পেনশন পেয়ে থাকে তাহলে সদস্য নাম্বার লিখবেন, অর্থাৎ কতজন পেনশন পায় তার নাম্বারটা এখানে লিখে দিতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ এখানে সংযুক্ত করতে হবে। 7 নম্বরে বলা আছে কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছে, অর্থাৎ ওই পরিবারের কোনো সদস্য কি জিএসটি আছে, জিএসটি থাকলে এখানে হ্যাঁ দিবেন, না হলে এটা না করে দেবেন। এরপরে দেখুন 8 নম্বরে বলা আছে পরিবারের মোট বার্ষিক আয় এখানে টাকায় লিখতে হবে, অর্থাৎ যে পরিবারের আপনি ফর্মটা ফিল আপ করছেন সেই পরিবারের বৎসরে কত টাকা আয় সেটা এখানে অঙ্কতে লিখে দিতে হবে। তো একটা জিনিস আমি বলতে মিস করে গেলাম, এখানে যদি জিএসটি হ্যাঁ করেন তাহলে এখানে আপনাদের জিএসটি নাম্বারটা লিখে দিতে হবে। এরপরে পরবর্তী যে বিভাগ আছে সেই বিভাগে দেখুন আছে অন্যান্য পরিচয়ের নথি। প্রথমে দেখুন বলা আছে সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, অর্থাৎ ওই পরিবার যদি সিএএ তে আবেদন করে থাকে তার বর্তমান অবস্থাটা এখানে লিখতে হবে। যদি সিএএ তে আবেদন না করে থাকে তাহলে এখানে প্রযোজ্য নয়, এখানে টিক দিয়ে দেবেন। যদি আবেদন করে থাকে তার এখানে আপনাদের কি অবস্থা আছে সেটা এখানে লিখতে হবে। আবেদন করা হয়েছে যদি হয় তাহলে হ্যাঁ লিখবেন এবং আবেদনের নাম্বার লিখতে হবে। যদি সার্টিফিকেট পেয়ে থাকেন সার্টিফিকেট নাম্বার লিখতে হবে, আর যদি না হয়ে থাকে তাহলে প্রযোজ্য নয় করে দেবেন। এইভাবে প্রত্যেক সদস্যরা এটা ফিল আপ করে নেবেন। এরপরে দেখুন বলা আছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড যেমন কেসিসি, তারপর হচ্ছে আবার কেসিসি এআরডি, তারপর আমরা শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, এই সমস্ত যদি ক্রেডিট কার্ড অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই সমস্ত ক্রেডিট কার্ড থাকলে তার ডিটেলসটা এখানে আপনাকে প্রদান করতে হবে। যেমন হচ্ছে পরিবারের প্রধানের যদি এই ধরনের কোনো কার্ড থেকে থাকে তাহলে কার্ড নাম্বার দিতে হবে এবং আইডির সংখ্যা দিতে হবে
এবং যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখটা এখানে লিখতে হবে। সেম একইভাবে সদস্য ওয়ানেরও ডিটেলসটা দিয়ে দেবেন যদি এগুলো থেকে থাকে। যদি না থেকে থাকে তাহলে আপনারা এখানে কিছু দেওয়ার দরকার নেই। এরপর বলা আছে যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি ওই পরিবারের কারো এসআইআর 2026-এর নাম বাদ পড়ে গেছে তাহলে সে ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিনা সেটা এখানে ডিটেলসটা দিতে হবে। প্রযোজ্য না হলে এখানে দিতে পারেন, না হলে না করবেন। যদি কারো এসআইআর এর নাম বাদ না যায় তাহলে না করে দেবেন। যদি এসআইআর এর নাম বাদ দিয়ে থাকে তাহলে হ্যাঁ করতে হবে। যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণটা আপনাকে দিতে হবে এখানে, মানে কি অবস্থায় আছে সেটা এখানে দিতে হবে। পরিবারের প্রধানের সদস্য 1, 2 এভাবে প্রত্যেকের আলাদাভাবে এখানে আপনাকে দিয়ে দিতে হবে। এরপরে দেখুন বিভাগে বলা আছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগত। প্রথমে দেখুন বলা আছে বিদ্যালয় অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। অর্থাৎ আপনাদের এখানে যে শিশুর বিবরণটা দিতে হবে। শিশু সদস্য 1, শিশু সদস্য 1-এর নাম, কোন শ্রেণীতে পড়াশোনা করে এবং বিদ্যালয়ের নাম এবং ধরন, কি ধরনের বিদ্যালয়ে পড়াশোনা করে, সরকারি না বেসরকারি। অর্থাৎ ওই পরিবারের শিশুরা বিদ্যালয়ে যে পড়াশোনা করে তার বিবরণটা এখানে দিতে হবে। তাহলে শিশু সদস্য 1-এর বিবরণ দিলেন। যদি দুজন শিশু থাকে তার দ্বিতীয় জনের বিবরণ এখানে দিয়ে দেবেন। 3 জন থাকলে 3 জনের বিবরণ দেবেন। এইভাবে আপনারা শিশু সদস্যের বিবরণটা এখানে দিয়ে দেবেন। এরপর বলা আছে শিশুদের টিকাকরণ বর্তমান অবস্থা। শিশুদের যদি ওই পরিবারের শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থায় যদি টিকাকরণ হয়ে থাকে, শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে তাহলে হ্যাঁ করবেন। যদি টিকাকরণ হয়নি তাহলে না করবেন। সেম একইভাবে সদস্য 1, সদস্য 2 যতজন শিশু আছে ততজন শিশুর আলাদাভাবে এটা আপনাকে ফিল আপ করতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড বা আইডি কার্ড, যদি না হয় শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ, এই ডিটেলস আপনাকে এখানে বিবরণটা দিতে হবে। এরপর বলা আছে দেখুন সরকারি প্রকল্পের আওতার সুবিধা। প্রথমে কি আছে, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন। এখানে আপনাকে বলতে হবে যে আপনি অন্য কোনো সরকারি সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন। পরিবারের প্রধান যদি কোনো সরকারি সুবিধা পাচ্ছে ডিবিটির মাধ্যমে তাহলে এটা হ্যাঁ করবেন, না হলে না করবেন। যেমন যদি পিএম কিষাণ যদি পেয়ে থাকে ডিবিটির মাধ্যমে তাহলে হ্যাঁ করতে হবে, না হলে এটা না করবেন। যদি পেয়ে থাকে তার প্রকল্পের বিবরণটা দিতে হবে। এখানে প্রকল্পের নাম, একাধিক প্রকল্প পেলে একাধিক প্রকল্পের নাম এখানে লিখতে হবে। যদি না পেয়ে থাকে তাহলে না দিবেন, এখানে আর কিছু লেখার দরকার নেই। সেম একইভাবে সদস্য 1, সদস্য 2 এইভাবে ফিল আপ করতে হবে যদি কোনো সামাজিক প্রকল্পের টাকা পেয়ে থাকে। এরপর দেখুন বলা আছে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। এখান থেকে যদি বাদ দেওয়া হয় তার কারণটা এখানে অফিসার ফিল আপ করবে, সেটা এটা ফিল আপ করা দরকার নেই, এটা অফিস থেকে যিনি অফিসার থাকবে তিনি ফিল আপ করবেন। এরপর ঘোষণা ও সম্মতি, এখানে সম্মত এখানে টিক দিতেই হবে এবং এখানে স্বাক্ষর করতে হবে। যিনি আবেদনকারী তাকে এখানে সই করতে হবে। সই করার পরে এখানে একটা ঘোষণা আছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরের উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ করা যেতে পারে। এরপর এখানে সিগনেচার করতে হবে এবং এই ফর্মটি যাচাইয়ের যোগ্য। এবং এখান থেকে পরিবার বলতে দেখুন আপনারা এতক্ষণ যে ফর্মটাতে ফ্যামিলির তথ্য দিলেন বা ফ্যামিলি ডিটেলসটা দিলেন, সেই ফ্যামিলি কাদের কাদের থাকবে সেটার একটা দ্রষ্টব্য দেওয়া আছে। পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। অর্থাৎ যে সমস্ত কয়েকজন ব্যক্তি একসাথে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার সংগ্রহ গ্রহণ করেন, সেই সমস্ত ব্যক্তি নিয়ে একটা পরিবার করে আপনাদের এইভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। এরপরে দেখুন এখান থেকে ফর্ম আপনাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। এই পোর্শনটা আপনাদের হচ্ছে শুধুমাত্র সরকারি অফিসারদের ব্যবহারের জন্য এই পোর্শনটা আপনাদের করতে হবে না এবং এই অপশনটাও আপনাদের কিছু করতে হবে না। এই লাস্টের যে অপশনটা আছে এই অপশনটা অফিসের জন্য, শুধুমাত্র অফিস এই অপশনটা ইউজ করবে। এই জন্য আমি সঠিকভাবে ফর্মটা ফিল আপের স্টেপ বাই স্টেপ প্রসেসটা আপনাদের দেখালাম। আশা করি আপনারা প্রতিটা স্টেপ সহজভাবে বুঝতে পেরেছেন। এছাড়াও এই ফর্ম ফিল আপ সংক্রান্ত যদি কোনো কারো বুঝতে অসুবিধা হয় এবং কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেবে এবং ফর্ম ফিল আপের সহায়তা করার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।